সংসদ ছেড়ে আসলে রাজপথে কেন? এটা তো আমাদেরও প্রশ্ন। সংসদ হচ্ছে গণতন্ত্রের চর্চার কেন্দ্রবিন্দু। সেটা ছেড়ে যখন রাজপথে আসছে তখন মানুষের সংশয় জাগে, বিশেষ করে 2 মাস হয়নি একটা সরকার, তখন যদি এটা আসে। আবার আপনি সময় বিবেচনায় যদি বলেন যে 2 মাসের সরকারের বিরুদ্ধে কি কোনো আন্দোলন করা যাবে না, অবশ্যই যাবে, যদি যৌক্তিক কারণ থাকে। তো এখানে যৌক্তিক কারণটা কি সেটাই মানুষ খুঁজে পাচ্ছে না। এটা কারণ হচ্ছে তারা যে আন্দোলন করতে বলছে সেটা হচ্ছে গণরায় বাস্তবায়ন, এবং তাদের যুক্তি হচ্ছে যে এটা জনগণ যেহেতু আগে রায় দিয়ে দিয়েছে এটা বাস্তবায়ন করো। কিন্তু জনগণ যে রায় দিয়েছে সেই রায় যে বাস্তবায়ন করতে হবে সেটাতে আমার কমিটমেন্ট আছে কিনা সেটা হচ্ছে বিষয়। বিএনপি বারবার বলছে যে আমি কালকেও তারেক রহমানের একটা বক্তৃতা শুনলাম যে আমরা সংসদের দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠান হয়েছিল যেখানে আমরা সাইন করেছি সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তো অক্ষরে অক্ষরে যদি পালন করা হয়, সেখানে যদি এই গণরায় বাস্তবায়নের বিষয়টা থাকে তাহলে হবে। কিন্তু আমরা যেটা দেখে এসেছি এবং এই ভোটের আগে থেকে যেটা বলে এসেছি, এটা একটা অবৈধ ভোট। অবৈধ ভোট মানে হচ্ছে গণভোট তো একটা অবৈধ, সংবিধান এটা কভার করে না। ভেরি রিসেন্টলি আমি আচ্ছা নামটা নাই বলি, একজন যারা এটার সাথে জড়িত ছিল তেমন একজনকে জিজ্ঞেস করেছি যে এটা কীভাবে হলো, বললো যে এগুলো তো সব বিএনপি জানে, কিন্তু এনসিপি আর জামাত চাপ দিয়ে ইউনূস সাহেবকে করেছে, এবং ইউনূস সাহেব নিজে উৎসাহে এটা করেছেন। ইভেন ইউনূস সাহেবের তো ইচ্ছা ছিল আপনার যে এই তারা যে এটা কি বলে যে যেটা বাস্তবায়ন করার জন্য যেটা রূপরেখা করছে, যেটা সাইন করলো সবাই, জুলাই সনদ। ইভেন ওনার ইচ্ছা ছিল যে জুলাই সনদ ওনার ইয়েতে হবে, মানে ওনার স্বাক্ষরে হবে, যে জুলাই সনদ বাস্তবায়ন করা বিষয়টা। পরবর্তীতে রাজনৈতিক দলগুলো থেকে, আইন বিশেষজ্ঞদের থেকে আসলো যে না, এটা রাষ্ট্রপতির আদেশ ছাড়া হবে না। তখন রাষ্ট্রপতিকে অনুরোধ করা হলো, এবং আপনি খেয়াল করেছেন কিনা যেদিন স্বাক্ষর হবে সেদিন রাষ্ট্রপতি বক্তৃতা দিয়েছিলেন, ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছিলেন। অনেক তালবাহানার পর রাষ্ট্রপতি এটাতে রাজি হয় নাই। রাজি না হওয়াতে তারপরে আসিফ নজরুল সাহেব ফোন করেছিলেন, এবং আইন সচিব এবং আদার সচিবরা গিয়েছিলেন, তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে। আসিফ নজরুল সাহেব ফোন করেছিলেন, সেটাও যখন প্রত্যাখ্যান করা হয়েছে তখন তিনি ওই ফোনটা ডক্টর ইউনূসকে ধরিয়ে দিয়েছিলেন। ইউনূস সাহেব বললেন যে না, এটা তাহলে আপনাকে করতে হবে। তখন রাষ্ট্রপতির তরফ থেকে, মানে ওনার অফিস থেকে যেটুকু আসলো যে এটা উনি স্বাক্ষর করবেন না, কারণ হচ্ছিল ওনার যে ইয়েটা ছিল সেটা হচ্ছে যে এই এনসিপি চাইছিল যে এটা যাতে রাষ্ট্রপতির স্বাক্ষরে না হয়। তার যদি রাষ্ট্রপতির স্বাক্ষরে হয় তাহলে ওনারা রাজপথে আসবেন, জান দিয়ে দেবেন, এরকম অনেক কিছু শব্দ মালাচ্ছন্ন। যাই হোক, সেটা পুরো প্রক্রিয়াটাই ছিল একটা অস্বচ্ছ, এবং পুরো প্রক্রিয়াটা ছিল জোর করে, এবং বিএনপি সেটা জানতো। বিএনপি আগে থেকে গোড়া পর্যন্ত বিএনপি শুধু হাঁ হাঁ করেছে, কারণ এই ইউনূসের এই দুঃশাসন থেকে জাতি যাতে মুক্তি পায়। এই 18 মাসের যে দুঃশাসন, যেখান থেকে গদি ছাড়ার যে নজির নাই ডক্টর ইউনূসের, মানে গদি ছাড়ার একটা নির্বাচন মানে অনুষ্ঠিত করার জন্য একটা কৌশল ছিল বিএনপি, 100% একটা কৌশল ছিল যাতে এই লোকটা যায় অন্তত। কারণ ও যে জগদ্দল পাথরের মতো রাষ্ট্র ক্ষমতায় বসেছিল এবং নিজের পকেট ভর্তি করছিল, নিজের সমস্ত কাজকর্ম উদ্ধার করে দিচ্ছিল, এবং দেশটাকে 12টা বাজাচ্ছিল, এবং শেষ পর্যায়ে একটা গোলামি চুক্তি করে গেল। শেষ পর্যায়ে এসে নিজের জন্য নিজে নিরাপত্তা করে। এই কি আমরা আসলে কথা বলতে গেলে, আমি আরও একদিন বলছি যে ইউনূসের কথাই বলতে হচ্ছে, কারণ আমাদের আসলে কথা বলার কথা বর্তমান সরকারকে নিয়ে। কিন্তু এত জালিমের শাসন করে গেছে, তা আহমেদ জাহালিয়াত তৈরি করে দিয়ে গেছে, ইউনূসকে নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। আজকে শুধু শেখ হাসিনার পতন হয় নাই, এখন বলতেছে জনগণ শেখ হাসিনার পতনের পর তাকে আনে নাই, আসলে জনগণের পতন হয়েছে। জনগণের পতনের পর এই ইউনূসের দুঃশাসন শুরু হয়েছে, এবং ইউনূসের দুঃশাসন থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ নির্বিচারে ভোট দিয়েছে বিএনপিকে, কারণ মানুষের কাছে আর কোনো
ইয়ে ছিল না, অল্টারনেটিভ ছিল না। মানুষ আবার যারা বিএনপিকে পছন্দ করছে না তারা জামাতকে ভোট দিয়েছে। জামাতের যে 20 সিট পেতে যাদের এত সমস্যা হতো তারা আজকে এতগুলো ভোট পেয়েছে কেন? এটা তো তারও একটা প্রতিফলন, যেহেতু মাঠ খালি, আপনাকে আমি পছন্দ করবো না, দেবো কাকে? আর ব্যক্তি আর কেউ নাই। তো এমন একটা পরিস্থিতিতে যখন গণভোট পাশ হয়েছে, সেই গণভোটের জন্য তালবাহানা করাটা হচ্ছে যে এখন জনগণকে আর একটা বিরক্তিতে ফেলা। জনগণ এই গণভোট নিয়ে মাথা ঘামায় না, জনগণের রায় কোনো কার্যকর করে নিয়ে মাথা ঘামায় না। এটা মাথা ঘামানো হচ্ছে জামাতের কাজ। জামাত কেন এটা করছে? কারণ জামাত চায় গণভোটের রায় দিয়ে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা এবং সেখানে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী নিজেদের কিছু এমপি তৈরি করা। এবং এই এমপিগুলো কি করবে? এতগুলো এমপি দিয়ে বাংলাদেশ কি করবে? খাইবে না, এগুলো গায়ে দিবে, এমন একটা অবস্থা। এই বিষয় নিয়ে আমি আবার ফিরবো আপনার কাছে। তার আগে একটু জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আমি আপনার কাছে একটু আসতে চাই। এই যে রাজপথে নামার যে বিষয়ে আমরা কথা বলছি, জামাত বলছে যে রাজপথে নামতে তারা বাধ্য হয়েছে, সংসদে তাদের কণ্ঠ রোধ করা হয়েছে। আপনার চোখে কি এমন কিছু পড়েছে যে সংসদে তারা কথা বলতে পারছেন না বলেই রাজপথে নামছেন? একদম পরিষ্কার উত্তর হচ্ছে যে আমার চোখে এরকম কিছু পড়েনি। যে সংসদের যা বিবরণী দেখলাম তাতে তো সংসদে বিরোধী দল জামাত, এনসিপি এবং তাদের যারা আছেন কথা বলতে পারছেন এবং ওয়াকআউটও করেছেন কয়েক দফা। তো সংসদের যেভাবে চলে, 4 দফা সংসদ যেভাবে চলে, সংসদ সেভাবে চলছে এবং তারা কথা বলার সুযোগ আছে এবং তারা কথা বলছেন। এবং সেই কথা বলার মধ্য দিয়ে তো সংসদে আলোচনার কেন্দ্রবিন্দু যদি হয় তাহলে সংসদে অনেক কিছুর সমাধান করা সম্ভব। এই জুলাই সনদ নিয়ে কিংবা আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আর যে কয়েকটা আইন হয়নি, অধ্যাদেশ আইনে পরিণত হয়নি, যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বলছেন তারা যে আপনার মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, আমাদের অ্যান্টি করাপশন কমিশন। তো এইসব যে আইনে পরিণত হয়নি, এটা আইনে পরিণত হবে না এরকম ভেবে নেওয়ার তো কোনো কারণ নেই। সংসদের কাজেই হলো আইন প্রণয়ন করা। সুতরাং সংসদে আলোচনার ভিত্তিতে যে অধ্যাদেশগুলো হয়েছিল, আপনি খেয়াল করেন 18 মাসে 133টি অধ্যাদেশ, বিশাল পরিমাণ। এবং নানান অধ্যাদেশের একটা তো শুনলামই আমরা যে কীভাবে অধ্যাদেশগুলো জারি করা হয়েছে এবং রাষ্ট্রপতি এসব জানেন কি না এটা নিয়ে অনেকের সন্দেহ আছে। বিকজ রাষ্ট্রপতি তার একটা ইন্টারভিউতে বলেছেন যে তাকে তো কোনো কিছুতেই কনসাল্ট করা হয়নি। পরে আপনি এই যে হানা ভোট, যে একটা ক্যারিকেচার বলতে পারেন, অনেকে বলেছেন একটা ড্রামা বা একটা যে হয়ে গেল হানা ভোট, সেটা তো আমাদের এই ভোটের যে আদেশটা, এই আদেশটাতে অবৈধ, সংবিধান বিরোধী। এটা রাষ্ট্রপতি সাইন করলেও সংবিধান বিরোধী, অবৈধ এবং অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনা। তারপরে সেটার কোশ্চেনগুলো ছিল একেবারেই অস্বচ্ছ, ওপেন এন্ডেড। 4টা কোশ্চেন এবং তার মধ্যে 48টা, কেউ কেউ বলেন 84টা নাকি হানার সুযোগ ছিল। তো কীভাবে দেবে? আমার পক্ষে এটা বোঝা সম্ভব হয়নি যে হানা ভোটের কোনটাতে দেওয়া যায়। তাহলে আমাদের বাংলাদেশের যে কোটি কোটি ভোটার আছে তাদের পক্ষে কি এটা বোঝা সম্ভব না। সুতরাং কে হাঁ দিচ্ছেন কে না দিচ্ছেন, যারা না দিচ্ছেন তারা হয়তো একটু বুঝে শুনে দিচ্ছেন, যারা হাঁ দিচ্ছেন তাদেরকে তো বোঝারই সুযোগ ছিল না। এরপরে আপনার 4 কোটি হাঁ ভোট পড়েছে। তো আমাদের ভোটার হলো 12 কোটির বেশি, 4 কোটি মানে 30%, সোজা হিসাব। তা আপনি বাকিদেরকে বাদ দিয়ে দিবেন নাকি? বাকি ভোটারদের তো না ভোট পড়েছে 2 কোটি, যে ভোট আসছে তার মধ্যে না ভোটও আসছে 2 কোটি না ভোট। এটা তো একটা রেকর্ড, মানে আমাদের অনেক রেকর্ড আছে না, এটাও একটা রেকর্ড। তাহলে আপনি 2 কোটি এবং বাকি 6 কোটি, 8 কোটি তো নার দিকে দিলে, তো আপনি এইটার জোরে তো আপনি কিছু করার চেষ্টা করাটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে বা বেশি চাপ প্রয়োগ হয়ে যাবে। আপনি সংসদে আসেন, সংসদে আলোচনা করেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে সংসদে আলোচনা আসেন, 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেন, অ্যান্টি করাপশন কমিশনের আইন নিয়ে আলোচনা করেন, প্রাইভেট বিলেরও সুযোগ আছে। আপনার একটা সুন্দর বিল নিয়ে আসছেন বা ওই আগের যেটা ছিল সেটা আলোচনা করে আবার সংসদে নেন, সংসদে আইন প্রণয়ন করেন, তাতে তো কোনো অসুবিধা নাই। আপনি সংসদের বাইরে রাজপথে যাওয়া যাবে না। রাজপথে যাওয়া প্রত্যেক মানুষের ব্যক্তিগত অধিকার। দাবি আদায়ের জন্য রাজপথে যেতে পারেন বা আপনার কথা বলার জন্য রাজপথে যেতে পারেন, মানববন্ধন করতে পারেন। কিন্তু আপনি যখন যেটা বললেন যে তারা একটা শোডাউন ধরনের বিশাল মহাসমাবেশ করার রয়েছে, এই যে মহাসমাবেশ যখন বলেন তার মানে আপনি একটা মহা আন্দোলন করার চিন্তা করতেছেন। এই যে মহার মধ্যে যখন ঢুকে পড়েন তখন তো মানুষের সংশয় হবে এবং মানুষ একটু তারা কি ভাববে, তারা ভাববে যে না কি হচ্ছে দেশে, সন্দেহ, অবিশ্বাস, সংশয় এবং ভীতিজনক পরিবেশ সৃষ্টি হবে। এখানে আপনাদের নিউজে তো আমরা প্রতিদিন দেখছি, মানে আমাদের গণমাধ্যমের খবরে, দেশে তো অনেক বড় বড় সংকটের মধ্যে আমরা আছি। সবচেয়ে বড় সংকট এখন জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট,
হ্যাঁ, দ্রব্যমূল্যের সংকট, মানে এগুলো নিয়ে ব্যাপক আলাপ আলোচনা দরকার এবং এগুলোতে মনোনিবেশ করা দরকার সমস্ত রাজনৈতিক দলের, এবং সকলকে নিয়ে দেশটাকে এগিয়ে নিতে হবে। জ্বালানির বিষয় নিয়ে আমি ফিরবো আপনার কাছে আরো একবার। জনাব মাসুদ কামাল, আপনার কাছে একটু ফিরতে চাই। জামায়াত নেতা এটিএম আজহার বলেছেন যে আওয়ামী লীগকে সরাতে 16 বছর লেগেছে, তাদের সরাতে 16 দিনও লাগবে না। বিএনপি সরকারের কথা বলছেন, মানে যে সরকার মাত্র 2 মাস পার করেছে তাদেরকে সরানোর কথা এখনই কেন বলা হচ্ছে? এবং এখন আসলে এই যে মহাসমাবেশ, মহা আন্দোলন কি হচ্ছে আসলে দেশে, একটু জানতে চাই আপনার কাছে। না, জামাত নেতার যে বক্তব্যটা, এটা হলো আপনার মানে একটা মেঠো বক্তৃতার মতো মনে হচ্ছে আমার কাছে। এখন উনি বিএনপিকে সরাবেন কেন এবং সরাতে কেন চাইবেন, এবং সরাতে চাওয়ার পর 14 দিন কেন আমাদের কাউন্টডাউন করতে হবে? 16 দিনের কথা বলছে, মানে 16 দিন। সরকারকে এতটাই দুর্বল যে 16 দিনে নেমে যাবে? দুর্বল সবলের ব্যাপার তো না এখানে। এখানে এখানে ব্যাপারটা আপনাকে আমি বলি, যে কোনো সরকারকে যখন আপনি সরাবেন, একটা রাজনৈতিক দল আরেকটা সরকারকে এভাবে সরাতে পারে না। এটা সরানোর মতো একটা পরিস্থিতি তৈরি হতে হয়, এবং সেই পরিস্থিতিটা সাধারণ মানুষ তৈরি করে। জামাত হয়তো ভাবতেছে যে আওয়ামী লীগ সরকারকে তারা সরাইছে, তারা সরায় নাই, এদেশের মানুষ তাদেরকে সরিয়েছে। এখন এদেশের মানুষ তো ওনাদের সঙ্গে নাই। ওনাদের সঙ্গে দেশে যদি একটা প্রপার নির্বাচন হতো তাহলে বুঝতে পারতাম যে ওনাদের সঙ্গে কত পার্সেন্ট লোক আছে। আপনি তো দেশের একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচনে আসতেই দেন নাই, নানা ক্যারিকেচারকে তাদেরকে আসতে দেন নাই। বাংলাদেশের ইতিহাসে আমি একটা কথা বলি আপনাকে, যে যাই বলুক তো ভাই, আমারে আপনি দালাল কোন ফালাল কোন যা বলতে পারেন, 2014 নির্বাচনের সঙ্গে 2026 নির্বাচনের খুব একটা পার্থক্য কিন্তু আমি দেখি না। ওখানেও আপনি একটা রাজনৈতিক দলকে আসতেই দেন নাই, এখানেও আসতে দেন। তখন তারা অভিমান করে আসে নাই, অথবা তারা ভেবেছে আমি গেলে কোনো লাভ হবে না, আমি ভোটটা পাবো না, আমাকে জোর করে আমার ভোটটা একজনে ছিনিয়ে নেওয়া যাবে, এই জন্য তারা আসে নাই, সিদ্ধান্ত নিয়ে আসে নাই। আর এখানে আপনি সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আসতে দেন নাই, দেন নাই কোনো, আমি তো বলি ভয়ে আসতে দেন নাই। ইউনূস সরকার যে কাজ করছিলেন, দেখেন ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর ওনার প্রত্যেকটা অপকর্ম প্রকারান্তরে আওয়ামী লীগের পক্ষে গেছে। ওনার প্রত্যেকটা অযোগ্যতাকে জনগণ পূর্ববর্তী সরকারের সঙ্গে তুলনা করছে। এটাই বাস্তবতা, কিন্তু এটাই হয়, এরকম ঘটনা এরকমই ঘটে, সারা দুনিয়াতে এরকম ঘটে। যে কারণে ওরাও ভয় পাইছে যে রাস্তাতে আবার ওরা এসে পড়বে, অথবা আসতেই দেবো না। এই যে একটা দলকে আসতেই দেবো না নির্বাচনে, এটাকে আপনি যে নামে অভিহিত করেন ভাই, এটাকে গণতন্ত্র বলেন না। যে কারণে এই নির্বাচনের আগে আমি বলছিলাম যে আমরা শুনছিলাম কি 2024 নির্বাচন ওটা ছিল আমির ডামি নির্বাচন, 18 নির্বাচনকে আমরা অভিহিত করছিলাম যে নিশিরাতের নির্বাচন, দিনের ভোট রাতে হওয়ার নির্বাচন। 14কে অভিহিত করছিলাম যে বিনা ভোটের নির্বাচন, 14কে, আর 24কে বলছিলাম আমি ডামি নির্বাচন, আর আমি 26কে বলি তো বলছে শতাব্দীর সেরা নির্বাচন। আর আমার বক্তব্যটা হলো আমরা মামুরা নির্বাচন। বিএনপির জামাত তো আমরা মামুরার ভাই, সারা জীবন একসঙ্গে ছিল, একসঙ্গে ক্ষমতায় ছিল, একসঙ্গে ক্যাবিনেট শেয়ার করছে। আমরা মামুরা, মামা ভাইরা মাঝে মাঝে ঝগড়া হয়, ওইটাই দেখছি আমরা এখানে, আর কিছুই না। মানে এখন যেটা হচ্ছে তাহলে এত বড় বড় উনি যে ডায়লগ দিয়েছে না 16 দিন না 17 দিন, ভাই আপনার হিসাবে তো হবে না রে ভাই, ওটা আপনার হিসাবে হবে না। মানুষকে সচেতন করতে পারছেন? আপনার কথার সঙ্গে কি মানুষ আছে? রাস্তার নামেন না, দেখি কয়জন লোক আসে আপনার সঙ্গে। এই দেশের মানুষ এখন বীতশ্রদ্ধ হয়ে গেছে। এই দেশের মানুষ এখন মানে মনে করেন, হ্যাঁ সরকার যত খারাপ হোক, ধরেন আপনার বিএনপি ব্যর্থতা মাত্র 2 মাস হয়েছে রে ভাই, এখনই ব্যর্থতায় কী পেলেন আর সাফল্যেরই কী পেলেন বুঝতে পারলাম না। মাত্র একটা আপনার আম গাছ বুনছেন, বুনেই করতেছেন এই আম মিষ্টি হবে না, আমরা হোক দেখেন মিষ্টি হয় কিনা হয়। তো গেছে মাত্র দিনে দিনে 60 দিন, আর এখনই আপনি 16 দিনের হুমকি দেন। কে হুমকি দেন? জামাত। এত সোজা দুনিয়াটা রে ভাই। এই সমস্ত মেঠো বক্তৃতা দিয়ে না নিজেদেরকে আরো সাধারণ মানুষের কাছে হাস্যকর করে তুলতেছে। একটু সেন্সেবল হওয়া উচিত, আর একটু সময় নেন। আজহারুল ইসলাম সাহেব তো বলছে ছিলেন তো ভিতরে, দেশের মানুষের খবর এখনো জানেন না।
জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে আরো একবার। জনাব আনিস আলমগীর, আপনার কাছে একটু আসি। আপনি যেটা বলছিলেন যে গণভোটের কথা আপনি বলছিলেন, আমি একটু জানতে চাই যে এই মুহূর্তে আসলে সংসদে কোন বিষয় নিয়ে আলোচনা করা দরকার ছিল? গণভোট, জুলাই সনদ, নাকি জ্বালানি তেল এবং নিত্য পণ্যের যে দ্রব্যমূল্যের যে বাড়তি দাম নেওয়া হচ্ছে বা এটা বলার জনগণের যে অপেক্ষা রাখে না। দাম বিরোধী বিশ্বাস? দলের তো এই মুহূর্তে, সরকারি দল তো আর করবে না, তাদের তো ওইভাবে তারা তো চাইবে যে সুন্দর চলতেছে সবকিছু। বিরোধী দলের এই মুহূর্তে তো কথা বলা উচিত ছিল জ্বালানি নিয়ে। সরকারি দল দাবি করছে যে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, সরকার দাবি করছে যে পর্যাপ্ত, তারপরে কিন্তু রাস্তায় কেন তাহলে এতগুলো মানুষ? বিরোধী দল এই কথা বলা উচিত। তারা হালকা পাতলা বলছে, বলে নাই তা না, হালকা পাতলা বলছে, কিন্তু সেই বলাতে তো হয় না। তাদের প্রধান টার্গেট কি সেটা তো দেখছে। তাদের প্রধান টার্গেট জনদুর্ভোগ নয়, জনদুর্ভোগ আরও তৈরি করা। এই যে রাস্তায় নামবে বলতেছে, সেটাতে জনদুর্ভোগ আরও বাড়বে। এমনিতেই জ্বালানি তেলের কারণে জিনিসপত্রের, জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে, আবার জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে যাচ্ছে। দেশের মধ্যে মুদ্রাস্ফীতি চলতেছে, ইউনূসের অপশাসনের খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। এই একটা পরিস্থিতিতে আপনি আবার আন্দোলনের কথা বলবেন, আপনি এই ইস্যুগুলো নিয়ে কথা বলবেন না। আগে ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে চলবে আমরা সে নিয়ে আলাপ করতে চাই। এই যে জ্বালানি তেলের যে সংকট হলো, শুধুমাত্র সমালোচনা করলেন, ওইখানে যে কথা বলে দিলেন তাতে যে আমরা খুশি হয়ে যাবো তা তো না। তাহলে এটা ওভারকাম করবে কি করে? সেই রাজনৈতিক দলগুলো সেটা নিয়ে কী চিন্তা করছে? সবচেয়ে টক অফ দ্য টাউন এখন যেটা আছে যে আওয়ামী লীগ ইয়েতে আমেরিকার সাথে গোলামি চুক্তি, ডক্টর ইউনূস যে গোলামি চুক্তি করে গেছে, সেই গোলামি চুক্তি ফলাফল কী হবে? এই গোলামি চুক্তি থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি? আমাদের অর্থনৈতিকভাবে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের কৃষক কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ব্যবসায়ীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই নিয়ে কথা বলবে। সরকারি দল, বিরোধী দল কেউ কথা বলে না। সরকারি দল কি রহস্যের কারণে বলে না জানি না, বিরোধী দল কেন বলবে না? বিরোধী দলে তো বলে না। তার মানে কি ওরা দেশটাকে আমেরিকার হাতে তুলে দিতে চায়? ওদের উদ্দেশ্যটা কি? সেটা নিয়ে তো মানুষের প্রশ্ন আসবে। মানুষের তো সব কিছু দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। এমন একটা সরকারি দল আমরা পেয়েছি। আমরা যে বিরোধী দল সাধারণত প্রশংসার যোগ্য হয়, কারণ তারা সেখানে মানুষের জনদুর্ভোগগুলো তুলে আনে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সরকারি দলেরও বিরোধিতা হচ্ছে, বিরোধী দলেরও বিরোধিতা করতে হচ্ছে। আমরা আমাদের জনগণের প্রতিনিধি সেখানে যায় নাই। গেছে কতগুলো চাঁদাবাজ, কতগুলোকে নিয়ে গেছে চাঁদাবাজি করার জন্য, আর জনগণের প্রতিনিধি হিসেবে তারা কথা বলছে না। চাঁদাবাজ কয়েকজন গেছে, সবগুলো যে চাঁদাবাজ তা বলছে না। মববাজি করতো যারা, চাঁদাবাজি করতো যারা, তারা বিনা ভোটের সুযোগ নিয়ে ঢুকে গেছে, এবং তারা সেগুলো নিয়ে আসে। তারা যে বড় বড় বক্তৃতা দিয়েছে, এই যে আমরা গাড়ির নেব না, দেখেন নাই আমরা গাড়ি সরকারি গাড়ি নেব না। আবার এখন তাহলে কেন গাড়ির কথা বলছে? মানে গতকালকে আমরা দেখেছি যে হাসনাত আব্দুল্লাহ তিনি গাড়ি চেয়েছেন, এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে ছোটদের না বলতে নেই। এইটাই তো, মানে আপনি দেখেন হাসনাত আব্দুল্লাহ বলছে যে আমাদের গাড়ি দরকার। আপনি কোথায়, যেখানে মানে ভোটের আগে ডিক্লেয়ার করছেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমরা যদি পার্লামেন্টে যাই, আমরা এটা কখনো এটা নেব না। আর জামাত অলরেডি ডিক্লেয়ার করছে বহু আগে থেকে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না। এখন সরকারি দলও ডিক্লেয়ার করছে একইটাই, আমরা নেব না। এখন উপলব্ধি হচ্ছে জনগণের টাকা কিভাবে চুরিদারি করে মারা যায়। যে এমপি সাহেব হয়ে উনি দেখছেন যে উনার গাড়ি নাই, কিন্তু ইউনোর গাড়ি আছে, আর পুলিশ সুপারের গাড়ি আছে, ওনার গাড়ির সংকট হয়ে গেছে। তো এইগুলোই হচ্ছে যে প্রতারক। এরা এইভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে, ভোটের আগে এক কথা বলে, ভোটের পরে আরেক কথা বলে। এইভাবে প্রতারিত হয়েছিলাম আমরা 24-এর আন্দোলনেও। এরা 24-এর আন্দোলনের আগে আমাদেরকে বলেছিল আমাদেরকে গণতন্ত্র দেবে, আমরা দেশের মধ্যে স্বৈরতান্ত্রিক কোটামুক্ত একটি দেশ গড়বে, কোটামুক্ত একটা দেশ গড়বে। সেই জায়গায় আবার কোটা পাইতেছি নিজেরা কোটার আন্দোলন করে, কোটায় আবার সংসদে যায়, সব কিছু কোটায় চলতেছে। ইভেন কোটা আন্দোলনে যারা নিহত হয়েছিল তাদের একজনকেও আবার কোটা দিয়েছে যে সংসদে ঢোকার জন্য। তো এইভাবে প্রতারণার জালে আমরা বন্দী হয়ে গেছি। 24-এর বিপ্লব, 24-এর আন্দোলন যেটাই বলি, সেই আন্দোলন যে একটা প্রতারণা ছিল, এই প্রতারণার জালে আমরা সেই প্রতারণায় শুধু শেখ হাসিনার পতন নয়, জনগণের পতন হয়েছে, সেটা আমরা আবার দেখতে পাচ্ছি এদের কার্যকলাপের মধ্য দিয়ে। জি, ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে আরেকবার। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে একটু আসতে চাই যে আপনি যেটা বলছিলেন যে জ্বালানি তেলের একটি আলোচনা আপনি করছিলেন, সরকারের বিবৃতি এবং বাস্তব চিত্রের সাথে তাহলে মানে
এক হচ্ছে না কেন? সরকার বলছে যথেষ্ট পরিমাণ মজুদ আছে এবং আগামী 2 মাসেরও মজুদ আছে, এমন কথা তো জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন। কিন্তু বাস্তব চিত্র কিন্তু আমরা উল্টো দেখতে পাচ্ছি, উল্টো আবার দামও বৃদ্ধি করা হয়েছে, সরবরাহ স্বাভাবিক করা হয়নি। মানে এটা আসলে কেন? সংকট কি আসলে অনেক বেশি? না, নিশ্চয়ই এটা সংকটের চিত্রটাই তুলে ধরে। এখন আপনি আমাদের সরকারের, মানে এই সরকারের শুধু না, আমাদের সরকারের সমস্যা কি? সরকারের সমস্যা হলো যে তারা কোনো বিষয়ের কোনো সমস্যাটা জনগণের সামনে তুলে ধরতে চান না। ভাই, আপনার যদি সমস্যা থাকে আপনি বলেন না যে আমার এতটুকু আছে, এইভাবে আমাদের চলতে হবে, মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ আছে, জ্বালানি আমদানির ক্ষেত্রে একটা বড় ধরনের সংকট তৈরি হবে, এই সংকট মোকাবিলা করার জন্য আমরা এইভাবে কাজ করতে চাই। তো এখন আমাদের সরকারের আর সরকার আমলাতন্ত্র, তাদের দায়িত্ব হলো যে প্রথমেই একটা কিছু বলে দেওয়া, না আমাদের সব কিছু ঠিকঠাক আছে, চলতে থাকবে। তারপরে আপনি যখন ব্যবস্থাপনায় গেলেন তখন আপনি ঠিকমতো ব্যবস্থাপনা করতে পারছেন না, এবং হাজার হাজার মানুষ জ্বালানির জন্য অপেক্ষা করতেছে, ঢাকা শহরে করছে এবং দেশের সমস্ত জেলা উপজেলায় করছে। সংকটটা কিন্তু সবখানেই, এবং তার মধ্যে আছে ধরেন যে কৃষকের সংকট। এখন তো গাড়ি নিয়ে আপনি যাচ্ছেন, জ্বালানি পাচ্ছেন না, কৃষক তো তাকে জ্বালানি দিতে হবে, ডিজেল দিতে হবে তো তার পাম্প চালানোর জন্য। কৃষকের পাম্প তাহলে কিভাবে একটা নিয়ে পাম্প যাবে? মাথায় করে কি কৃষক নিয়ে যাবে নাকি? বা ধরেন যে আমরা এখানে বসে আছি, এখন যদি ইলেকট্রিসিটি চলে যায়, আপনি যদি আপনাদের এখানে জেনারেটর থাকে, ওটা যদি জ্বালানি দিয়ে চলে, তা আপনার নিশ্চয়ই খুব বড় জেনারেটর, এটার জন্য আপনি তেল পাবেন না, তেল দেওয়ার কোনো নিয়ম নাই। যার ফলে দেখা যাবে কি, আপনি এই যে শিল্প কারখানা, যে ব্যবসা কেন্দ্র, কৃষকদের সেচ, সব জায়গায় একটা সংকট সৃষ্টি হবে। তো এইটা একটা বড় ম্যানেজমেন্ট প্রবলেম। সরকারকে এই ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে এবং আসল তথ্যটা দিতে হবে। মানে এর থেকে উত্তরণের উপায় কি আসলে? এর উত্তরণের উপায় আমাদের এখন সংকটকাল মোকাবিলার জন্য আপনি জ্বালানি কম ব্যবহার করবেন, সোজা হিসাব। মানে আপনি যদি জ্বালানি না পান, আপনাকে কম ব্যবহার করতে হবে। যেমন ধরেন যে আপনার যদি গাড়ি আছে, আপনি গাড়ি চালাবেন না, আপনি এখন ওই যে উবার বা পাঠাও বা মোটরসাইকেল বা এই যে রিক্সা, যেটুকু সাপোর্ট করি না আমি, শহরের বড় বড় রাস্তায় চলার ব্যাটারি রিক্সা, এগুলোতে আপনার চলতে হবে। কিন্তু এই জ্বালানি সংকট এমন হতে পারে যে আপনার বিদ্যুৎ উৎপাদনও কমে যেতে পারে, অলরেডি কমে গেছে। 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে, ঢাকার বাইরে সেটাও অনেক কিন্তু জায়গায় এরকম একটা বড় সমস্যা। সো এটা একটা বিগ সমস্যা, এটা নিয়ে আলাপ আলোচনা করতে হবে, অংশীজনদের সাথে কথা বলতে হবে, বিশেষজ্ঞদের সাথে কথা বলবে এবং অল্টারনেটিভ সোর্স থেকে জ্বালানি আনতে হবে। ভারতের সাথে আরেকটু ভালোভাবে কথা বলে আমরা যে পাইপলাইনে জ্বালানি আনতেছি তার বাইরেও আমরা রেলওয়ে ওয়াগনের জ্বালানি আনার চেষ্টা করতে পারি, তাদের সাথে যদি আরও ভালোভাবে কথা বলি। কারণ ও একমাত্র ও আমাকে পাশের দেশ থেকে জ্বালানি সরবরাহ করতে পারে, আর তো কেউ করতে পারবে না। সুতরাং এইসব নিয়ে আলোচনা করে আপনার জ্বালানি সরবরাহটা নিশ্চিত করার একটা চেষ্টা করে দেখতে পারে আমি সরকার। একটু জানতে চাই আপনার কাছে, আপনি যেটা বলছিলেন যে কৃষকের যে ক্ষেত থেকে পাম্প আসলে কিভাবে নিয়ে যাবে, যেহেতু খোলা বাজারে পাম্প থেকে তেল দিচ্ছে না, খোলা অবস্থায় তেল দিচ্ছে না, তাহলে এই যে সামনে যে আমাদের ইরি মৌসুম আছে, তো এখানে তো মানে আমাদের যে 60% কাভার করে যে ইরি, সেটা আসলে একটা সংকটের মধ্যে, মহা সংকটের মধ্যে পড়ে যাবে কিনা? Yes, একটা মহাসংকটের মধ্যে পড়ছে এবং একটা বিরাট চ্যালেঞ্জ। সো এখনই আপনাকে ওই যে ইরিগেশন পাম্পগুলো চালানোর জন্য আপনার কাছে কিন্তু তথ্য আছে, বাংলাদেশের তথ্য নেই এমন নাই, সত্য মিথ্যা অনেক তথ্য থাকে, বাট তথ্য আছে। যেন উপজেলা যে আছে, আমাদের উপজেলা তো একটা কেন্দ্র, তো ওইখানে আপনি উপজেলা কেন্দ্রে যারা কাজ করতেছেন, ইউনো থেকে শুরু করে আপনার এগ্রিকালচার অফিসার এবং অন্যান্য যারা কাজ করছেন, কর্মী যারা আছেন, কর্মচারী, তারা কিন্তু জানেন যে কোথায় কতটুকু তেল লাগবে। সুতরাং ওটা একটা হিসাব করতে হবে। এখন এই সংকটের কারণে দেখা যাবে কেউ কেউ তেল নিয়ে এটাকে আবার মজুত করা ফাটকাবাজি হচ্ছে। করছে, অনেক বেশি দামে বিক্রি করার চেষ্টা করবে। সেই জিনিসগুলো একটু কন্ট্রোলের মধ্যে এনে ঘটনা আপনি কিন্তু কাজ করবেন। ঘটেছে, হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে। ঘটবেই। সংকট মানেই তো হলো যে মানুষের বিপদ, সাধারণ মানুষের বিপদ। আর সংকট মানে হলো যে যাদের কাছে শক্তি আছে, যাদের কাছে টাকা পয়সা আছে, তারা আরো শক্তিশালী হওয়া। যেমন মানে মূল্য বৃদ্ধি করে মূল্য বৃদ্ধি সংকট হবে। আসলে আপনি এই জ্বালানি কাটানো সংকটের যাবে? কারণেই শুধু 27 লক্ষর বেশি মানুষ কিন্তু দারিদ্র সীমার নিচে চলে যাবে, লক্ষ লক্ষ মানুষ। আর, এটা ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, কিন্তু তার চেয়ে বেশি চলে যেতে পারে। তাহলে দরিদ্র মানুষের জন্য ইউনুস সাহেব তো একটা যে শাসন চালিয়েছেন, মবের শাসন, সেই শাসনের সময় কিন্তু দরিদ্র মানুষরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য তেমনভাবে অর্থনৈতিক কোনো প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি করা হয়নি। বড় বড় কথা বলা হয়েছে, এই লক্ষ লক্ষ লোক চলে যাবে। হ্যাঁ, উনি কি কথা বলছিলেন যে ঈদের নামাজ এবার রোহিঙ্গারা ওইখানে যেয়ে পড়বে, জি, তাদের নিজ কত বড় মিথ্যাবাদী, প্রতারক। পড়বে। এবং তারপরে উনি জাপানে 1 লক্ষ নার্স চলে যাচ্ছে, তো উনি নার্স চলে যাবে, এসেই একটা নার্সিং ইনস্টিটিউট করে ফেললেন। তিনি এমনও বলেছেন যে অনেক দেশ থেকে তাকে এই যে কর্মী নেওয়ার জন্য কোটি কোটি নাকি দরখাস্ত, হ্যাঁ, যে একটা দরখাস্ত বক্তৃতায় দিয়েছেন। বলছিলেন। হ্যাঁ, চিন্তা করতেছো কেন, এখনই তো আমার কাছে কত ডিমান্ড। ওই যে মালয়েশিয়া গেছিল, ওখানে ডিমান্ড ছিল, এসেই একটা ম্যান পাওয়ার লাইসেন্স করছে। ইনুস সাহেবের অপকর্মের কথা বলে কোনো শেষ করা যাবে না। মানে
উনি হলেন বাংলাদেশের 55 বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ একটা প্রতারক শাসক, এবং উনি নানান কথা বলে বিভ্রান্ত করতেন জনগণকে, এবং বছরের পর বছর ক্ষমতা থাকার একটা চিন্তা করছিলেন। এই কারণে এইসব নাটক, এই যে গণভোট, তারপর ওই যে জুলাই সনদ, সব কিছুর মধ্যে উনি বিএনপিকে এবং অন্যদেরকে, বিশেষ করে বিএনপিকে যারা ওনার সাথে ছিল, বিএনপিকে আসলে ইয়ে করার চেষ্টা করছে, এটাকে কী বলে, যে আমরা ওনাদেরকে চাপ দিয়ে কিছু আদায় করে নেই। হ্যাঁ, এটাকে ব্ল্যাকমেল যদি শব্দটা ব্যবহার করতে পারি, আমার মনে হয় বিএনপিকে তারা ব্ল্যাকমেল করার অনেক চেষ্টা করছিল। বাট বিএনপি ইজ এ স্মার্ট পার্টি, অনেক দিন তাদের অনেক বয়স হয়েছে, সুতরাং তারা এই ব্ল্যাকমেলের মধ্য থেকে বের হয়ে এখন একটা সংসদে গিয়েছে। এখন কিন্তু আবার কেউ কেউ তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। জি, সরকার বলছে বিভ্রান্ত করার চেষ্টা করছে জনগণকে। আমি ফিরবো আপনার কাছে আরও একবার। জনাব মাসুদ কামাল, আপনার কাছে একটু ফিরতে চাই। জনাব আনিস আলমগীর যেটা বলছিলেন যে তারা এক ধরনের প্রতারণার জালে আটকে ফেলেছিলেন আমাদেরকে, দেশকে। তো সেক্ষেত্রে এই যে প্রতারণার জাল থেকে বের হওয়ার আসলে উপায় কি, নাকি এই জালে খালি পেঁচানোই হবে সবাইকে? না, প্রতারণা তারা যে জালটা পেতেছিল সেই জাল থেকে তো মোটামুটি বিএনপি বেরিয়ে গেছে, কারণ তারা তো চেয়েছিল নির্বাচনটাই দেরিতে হোক। কিন্তু সেই জালের যে অবশিষ্ট যেটা আছে সেটাও খুব ভয়ঙ্কর একটা জাল। সেটা হলো যে এই যে একটা চুক্তি করছে না আমেরিকার সঙ্গে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর জাল। এই জাল কিন্তু কবে ছিঁড়তে পারবে, কবে এখান থেকে বেরোতে পারবে, এটা নিয়ে আমারই একটু শঙ্কা আছে। কিন্তু এখন এটা তো ইউনূস সাহেবেরই কাজ, এই জালটা মানে এই আমাদের উপর চাপিয়ে দেওয়া আর কি। এবং এই চুক্তির কারণে আমাদের অনেক দিন ভুগতে হবে যদি এই চুক্তিটা আপনি বাতিল করতে না পারেন, এবং যদি বাতিল করতে না পারেন সেই ব্যবস্থাও তারাই করে দিয়ে গেছে। আমার তো ধারণা খলিল সাহেবকে এই ক্যাবিনেটে ঢুকানো হয়েছে ওই চুক্তিটাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু তিনি বলেছেন যে এই চুক্তি আসলে গোপনে হয়নি, জামাত এবং বিএনপির সাথে আলোচনা করে এই গোপন চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি। যেটা উনি কি মসজিদের ইমাম নাকি, উনি কি আইদুল মোকাররমের খতিব যে মিশা কথা কয় না? উনি বলার পরেই তো শফিকুর রহমান বলছে যে না আমার সঙ্গে কোনো আলাপ হয় নাই। তখন উনি বললো না কেন না আলাপ হয়েছে, বললো না কেন? কিংবা জামাত বিএনপি সায় দিল, তাই দেশটা বিক্রি করে দেবে? তাকে এই দেশ বিক্রি করার অধিকার কে দিছে? ওই সময় তো সে ছিল ক্ষমতা, তারা ছিল। শুনে আমি বলি, কয় তারিখে একটা ইলেকশন ডিক্লেয়ার করার পরে 9 তারিখে, 3 দিন আগে আপনি চুক্তি করেন কি হয় নাকি রে ভাই? অনৈতিক একটা বদমাইশ। একটা কথা ভাবেন আপনি, একটা জিনিস, চুক্তি হয়েছে এটা বাণিজ্য চুক্তি, ওই নিরাপত্তা উপদেষ্টার কামটা কি কাম বলেন, বুঝান ভাই আপনি আমরা। তার মানে ওই চুক্তির মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তার কিছু বিষয় ছিল উনি মনে করছেন নাকি? ভাই উনি পুরা জিনিসটাই এখন ব্ল্যাকমেলিংয়ের, আমি তো মনে করি উনি এই গভর্নমেন্টের ক্যাবিনেটে ঢুকছেন ব্ল্যাকমেল করে। উনি নিজে এটা করছেন, উনি গভর্নমেন্টকে বোঝানোর চেষ্টা করেছেন, অত বুঝিয়েছেন যে আমি তোমাদের একমাত্র সেফগার্ড, আমি তোমাকে রক্ষা করতে পারবো, তা না হলে তোমার কিন্তু আমেরিকা ধরবে, তোমাকে ইন্ডিয়া ধরবে, আমি একমাত্র আছি এবং দেখো এগুলো সব করতে হবে। ওদের আবার আমেরিকাকে বোঝাইছে যে তোমাদের এই চুক্তিকে আমি এই ম্যানেজ করছি, দেখো এটা আমি করে দিলাম, অতএব তোমরা আমাকে একটু একটু সাপোর্ট দিও। তো আমেরিকা এই সমস্ত লোক দেখো এটা ভাবে বলে আমার মনে হয় না। যাই হোক, জুজুর ভয় যদি কেউ দেখাইতে পারে, কিন্তু এই আমাদের অত কিছু চিন্তা না রে ভাই, কে খলিল কে জলিল এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। বাট আমার মাথা ব্যথা হলো এই চুক্তিটা নিয়ে। এই চুক্তিটা এরকম একটা ভয়ঙ্কর চুক্তি, তাদের কাছ থেকে আপনার $350 মিলিয়ন কৃষিপণ্য কিনতে হবে প্রতি বছর। তার মানে আমরা আগামীতে মানে আমেরিকান টমেটো খাবো, আলু খাবো, জিএম পণ্য খাবো, আমেরিকান খাবো, আমরা গম আসবে, খাবো। আমেরিকান আলুর দাম কত এখন? আমাদের টাকা আমি হিসাব করে দেখছি ওই দিন 222 টাকার মতো পড়ে প্রতি কেজির দাম। ওরা তো পাউন্ডে বিক্রি করে, আমি এটা কনভার্ট করে দেখছি আর কি, 222 টাকার মতো। তাহলে আমাদের 20 টাকা দামের আলু, এটার কী হবে ভাই? কী করছে সে? কিনতে তো হবে আপনাকে কিনতে হবে, বোয়িং কিনতে হবে আপনাকে। আপনি যে বিকল্প কোনো চিন্তা করেন, বার্গেন গভর্নমেন্ট কিছুই করতে পারবেন না। অস্ত্র কিনতে হবে ওদের কাছ থেকে, আরও বেশি বেশি অস্ত্র কিনতে হবে। আমি অস্ত্র কিনে কী করুম? আমার অস্ত্রের ভূমিকাটা কি, প্রয়োজনটা কি করতে হবে? এই প্রয়োজন না থাকলে তাহলে এমন যে চুক্তি করা হলো, এর জন্য আসলে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ছিলেন তাকে বিচারের আওতায় আনা অথবা তার কাছে জবাবদিহিতার কোনো বিষয় আমরা দেখছি না। কিন্তু সরকার তাকে তো বিচারের আওতায় আনা উচিতই বটে এবং খুবই উচিত, কিন্তু সেটা তো আপনি বলছেন দেখছেন না। আমি তো আরও জিনিস দেখতেছি না, সেই জিনিসটা কি দেখতেছি না? এই যে সংসদে এত কিছু আলোচনা হচ্ছে, এই চুক্তি নিয়ে একদিন আলোচনা হয়েছে পর্যন্ত,
এত বড় একটা চুক্তি, উনি তো দেশপ্রেমিকের সরাসরি, দেশপ্রেমিকরা বুক ফুলে বলতেছে না আমাদের গাড়ি লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, সব তো দেশপ্রেম। এই দেশপ্রেমিকরা একবারও বলছে যে এই ধরনের একটা চুক্তি আমাদের উপরে যে চাপায় দেওয়া হয়েছে, এটা কেন চাপাইছেন আপনারা? কেন আপনারা মেনে নিচ্ছেন এখন পর্যন্ত? কেন মেনে নিচ্ছেন? বিএনপিও কিছু বলে না, জামাতও কিছু বলে না, তাদের কিছু যা আসে না তো। বিএনপির হয়তো খলিল প্রতিভা বলে সাবধান, এটি নিয়ে কিন্তু বললে আপনি থাকবেন না, আপনাকে কিন্তু সরাই দেওয়া হবে, হাসিনাকে সরাই দিয়েছে আপনাকে সরাই দিবে, ভয় এক একজন কাঁপতেছে। খলিল বলছে, আর কোনো আলোচনা আছে ভাই? মানে দেশটা যে একটা, এখানে যে কিছু মানুষ বাস করে, এই দেশের মানুষেরও তো একটা আশা আকাঙ্ক্ষা চিন্তা আছে, এগুলি তারা মনে করে না। কেন মনে করেন না ভাই? এটা হলো একটা শাসক গোষ্ঠীর একটা পুরনো একটা চরিত্র। এই চরিত্র থেকে বিএনপিকে বেরোতে হবে। যদি বিএনপি জনপ্রিয়তা পেতে চায়, যদি বিএনপি দেশের মানুষের ভালোবাসা পেতে চায়, তাকে এই জায়গা থেকে বেরোতে হবে। জামাতকেও আমি বলবো, জামাত বিরোধী দল হোক অথবা এনসিপি বিরোধী দলে থাকুক, তাদেরকেও আমি বলবো এই কথাগুলো আপনাদের বলতে হবে। না বললে পরে ভাববেন যে আমি বলবো না, আওয়ামী লীগে সরাই দিছি, পাবলিক তুই যাবি কই, ভোট তো আমারই দিবি, আমারই দিবি, নাহলে আমার মামুরে দিবি। এই দিন বেশি দিন থাকবে না। জি, ফিরবো আপনার কাছে আরেকবার। জনাব আনিস আলমকে আপনার কাছে আসতে চাই। ডক্টর ইউনূসের আমলে আইনের দুঃশাসন নিশ্চয়ই দেখেছেন, অনেক নিরপরাধ মানুষ কারাগারে গিয়েছেন, আপনিও কারাগারে আপনাকে যেতে বাধ্য করা হয়েছিল। তো সেক্ষেত্রেই যে এখন আমরা দেখেছি যে গতকালকে একজন আওয়ামী লীগ নেত্রী, তাকে 1.5 মাসের বাচ্চা কোলে করে নিয়ে তিনি কারাগারে গেছেন। এটা আসলে এখনো চক্রান্ত আসলে কারা করছেন এই বিষয়ে? এগুলো ইউনূস সরকারের নিয়োজিত কিছু ব্যক্তি আছে, তারা করছে, এবং সরকারের বিরোধী জামাত চক্র যারা এখানে এখনো সরকারের মধ্যে আছে তারা করতে পারে। কারণ হচ্ছে যে এই মহিলাকে যদি ছাড়াই হবে, এই মহিলাকে গ্রেপ্তার করার কি দরকার ছিল? ডক্টর শিরিন শারমিন আমরা আলাপ করছিলাম, শিরিন শারমিনকে গ্রেপ্তার করার কি দরকার ছিল? 2 দিন পরে জামিনও দেওয়ার দরকার ছিল কি? উনি তো স্বাভাবিক নিয়মে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, এখানে বিচার প্রার্থনা করে উনি এখানে দিতে পারতেন, আপনার জামিন নিতে পারতেন। এরকম বহু লোক আছে যারা সাধারণ মামলা তারা জামিন পেতে পারে। 19 মাস পর্যন্ত একজন লোক জেলে খাটতেছে, তারা তো, আপনি তো একজনকে 19 মাস পর্যন্ত জেলে দিতে পারেন না, জেলে রেখে দিতে পারেন না, এবং তার মামলার কোনো হচ্ছে না, কোনো চার্জশিট হচ্ছে না, কিছুই হচ্ছে না। জেল কোড অনুযায়ী যেটা সংশোধন করার যে বিষয়টা, সেই সংশোধন হচ্ছে না। জেল একটা, মানে কি বলবো, একটা আজব, মানে আজাব হয়ে আছে। জেল কিন্তু সংশোধনের জায়গা, আপনাকে এখানে সংশোধন দিচ্ছে না, এখানে হচ্ছে প্রতিহিংসা দিচ্ছে। আপনি ক্ষমতায় আসবেন, আপনার প্রতিপক্ষকে জেলে দিয়ে দিতে হবে। ইউনূস বাটপার সেটাই করেছিল। সে তার প্রতিপক্ষ ভেবেছিল আওয়ামী লীগকে, সে দেশের জন্য কল্যাণ কিছু করতে আসে না, আওয়ামী লীগকে নিঃশেষ করতে এসেছিল। দেশ কি তার মাথা ব্যথা ছিল না? আওয়ামী লীগকে নিঃশেষ করার পরিকল্পনা থেকে সে যা যা করার, মুক্তিযুদ্ধকে শেষ করার যা যা করার, এবং সন্ত্রাসবাদ বাংলাদেশে তোলা, উগ্র মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, আমাদের ইয়াং জেনারেশনকে স্পয়েল করা, তাদেরকে চাঁদাবাজি শেখানো, শিক্ষা থেকে দূরে রাখা, তাদেরকে বেয়াদবি শেখানো, তাদেরকে শিক্ষকদের অপমান করা শেখানো, ইউনূস এই সভ্যতা আমাদের চালু করার জন্য এসেছিল। মাসুদ ভাই আইনের কথা বলছিলেন যে এই আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সেটার কেন আলোচনা হয় না? ডক্টর খলিলুর রহমানকে কে এই সাহস দিয়েছে যে আমাদের এরকম একটা চুক্তি করার জন্য? এবং এই সরকারের আবার কোন ঠাকা পড়ে গেল যে খলিলুর রহমানকে রাখার জন্য? এই খলিলুর রহমান তো ওই বাটপার যে 2000 111 সরকারের সময় ওই সরকারকে ডুবিয়েছিল, সে ডুবিয়ে চলে গেছে, তার বাংলাদেশের সাথে তার কোনো সম্পর্ক নাই। সে একজন বিদেশি, সে বিদেশেই থাকে, বিদেশে কাজকর্ম করে, তার নিজের স্বার্থে করছে। এবং এই সরকারে ঢুকে সে কি করছে দেখেন, 26-27 জাতিসংঘ সাধারণ অধিবেশনের সভাপতিত্ব করবে কে, সেই নিয়ে প্রতিযোগিতা, এবং সেই প্রতিযোগিতায় তাকে প্রার্থী করেছে বাংলাদেশ। সে এখন দেশি বিদেশি ঘুরে বেড়াচ্ছে। তার ব্যক্তি স্বার্থের জন্য বাংলাদেশের ঠেকা পড়েছে, তার সভাপতি করার জন্য। বাংলাদেশের সভাপতিত্ব করা কি আসে যায়? বাংলাদেশ কেন সভাপতি হতে হবে? বাংলাদেশ ইন্টারন্যাশনাল অঙ্গনে কি এমন মহা কাজ করে ফেলেছে যে তাকে একদম মুখ উজ্জ্বল করতে হবে, এবং খলিলের মতো একজন বাটপারকে দিয়ে, যে যার মধ্যে কোনো দেশপ্রেম নাই, যে একটা গোলামি চুক্তি করে গিয়েছে। এবং সে আরেকটা
দেখেন আরেকটা কি করছে, যে মধ্যপ্রাচ্য নীতি যেটা আমাদের যেটা ছিল, আমরা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার ইয়েতে ছিলাম। আমেরিকা যখনই আক্রমণ করলো, যে দেশগুলা আমেরিকার পক্ষ নিচ্ছিল বা আমেরিকান ঘাঁটি আছে, সেখানে ইরান স্বাভাবিকভাবে আক্রমণ করবে। কিন্তু আমরা সেখানে কি করলাম, একটা যুদ্ধ হলো, ইরানের একজন সুপ্রিম লিডার মারা গেল, সেই বিষয়ে কোনো খবর নাই এবং কোনো নিন্দা নাই এবং কোনো ব্যালেন্স নাই। পুরো ইমব্যালেন্স হয়েতে আমি মিডল ইস্টে আক্রমণ করলো কেন ইরান, সেটার প্রতিবাদ করলাম। আর আমি আশা করছি যে ইরান আমাকে তেলের জাহাজ আসতে দেবে, ইরান আমার সাথে সুব্যবহার করবে। এখন বাংলাদেশ কোন ঘাটা করে পড়েছে, ইরান আমেরিকা যুদ্ধে একপাক্ষিক ডিসিশন নিয়ে বাংলাদেশের তো ফরেন পলিসিটাই নষ্ট করে দিয়ে ইরান গেছে। থেকে কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশ যদি তার অবস্থান পরিবর্তন না করে, তাহলে বাংলাদেশে যে জাহাজ হরমুজ পার হতে পারবে না এবং তারা অস্ত্রের ভাষায় জবাব দেবেন। রাইট, সেটাই তো আমি বলছি, বাংলাদেশকে কতটা একটা বিপদ সীমার মধ্যে ফেলে দিয়েছে এই ডক্টর খলিলুর রহমান। তার নিজের স্বার্থে সে সব কিছু করছে, তার ইচ্ছে অনুযায়ী ফরেন পলিসি চলতেছে, বাংলাদেশ তার ফরেন পলিসি অনুযায়ী চলতে পারছে না। এবং এই ডক্টর ইউনূস বাটপার দেখেন মিডল ইস্টে যত ঘটনা করছে, এই যখন হলো এই আক্রমণ হলো, তখন সেও কিন্তু কোনোদিন কোনো কথা বলে নাই এই যুদ্ধ নিয়ে। যখন যুদ্ধ নিয়ে একটা চুক্তির কথা বলছে, তখন আমেরিকান স্বার্থে তখন বলতেছে যে চুক্তিতে আসো, কথা বলো, ইরানের উদ্দেশ্যে তখন সে বলতেছে, সে তখন শান্তির দূত হয়ে গেছে। এবং আজকে এই জ্বালানি সংকটের জন্য আমাদের কি দেখা দিচ্ছে, দেখেন জ্বালানি সংকট হলে সেখানে অর্থনৈতিক চাপ দিচ্ছে, অর্থনীতির উপর পুরো চাপটা বলতেছে যে জ্বালানি সংকটে দ্রব্যমূল্য বাড়তেছে, মানুষের দুর্বিষহ হচ্ছে জীবন যাপনের। আর অর্থনৈতিক চাপ যখন আপনার সংকট যখন বৃদ্ধি হয়, তখন কি হয়, আইন শৃঙ্খলার অবনতি হয়। আর আইন শৃঙ্খলার অবনতি হলে কি হয়, মব হয়, তখন মবগিরি হবে, তখন আর ইয়েকে মানবে না কেউ কোনো আইন শৃঙ্খলা। আপনার পেটে ভাত নাই, তখন আপনি আইন শৃঙ্খলার রক্ষা করবেন নাকি, আপনি তখন চুরি ডাকাতি করবেন। এইভাবে আমাদের এই দুর্বলতাকে করে মবকে শক্তিশালী করছে। এইভাবে আমাদের রাষ্ট্রটাকে সর্বনাশ করার জন্য ইউনূস এসেছিল এবং ইউনূসের এই অপশাসনের এক্সটেনশন এখনো চলতেছে। আমরা এটার থেকে রেহাই পেতে চাই। আমরা এই সরকারের মতো চলবে, তার নিজস্ব গতিতে চলবে। ইউনূসের বাটপারের যে রেখে যাওয়া আবর্জনাগুলোকে দিয়ে সরকার চলবে, আইন আদালত চলবে, সেটাও চায় না। আপনি আইন আদালত নিয়ে কোয়েশ্চেন করেছেন, আইন আদালতে সেই কারণে হচ্ছে ইউনূস সাহেব এবং তার আসিফ নজরুল বাটপার যেই প্রশাসন সাজিয়ে গিয়েছিল, সেই প্রশাসনে রয়ে গেছে এখন আইন আদালতে, সেই প্রশাসনেই প্রসিকিউশনে রয়ে গেছে। মানে সে প্রশাসনের কাছে কি সরকার জিম্মি হয়ে যাচ্ছে কিনা, তাহলে প্রশাসন কেন পরিবর্তন আনতে পারছে না সরকার? এটাই তো বলতেছি আমরা, এখান থেকে চিহ্নিত করতে হবে গুপ্ত রাজনীতি, গুপ্ত যারা আছে তাদেরকে এখানে চিহ্নিত করে বের করতে হবে। কেন এই যে দুইটা উদাহরণ আমি দিলাম, এই মহিলাটাকে কেন জেলে নিয়ে যাওয়া হলো, শিরিন শারমিনকে কেন নিয়ে যাওয়া হলো, কারণ সরকারকে ডিফেম করার জন্য। সরকার তো নিন্দিত হয়েছে না, সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কত লেখালেখি হয়েছে এবং কত লোক সরকারের নিন্দা করলো এই কারণে। তো নিন্দাগুলো তো পেয়ে গেল, আগে পরবর্তীতে আপনি কাজ করছেন, ভালো প্রশংসা পাচ্ছেন, কিন্তু আগে তো নিন্দাটা পেয়ে গেছেন। তাহলে এই নিন্দা কুড়ানোর জন্য একটা সেক্টরের কিছু লোক তো নিয়োজিত আছে, তারা সরকারকে ডিফেম করতে চায়। সরকারকে এই জন্যই বলছি যে বারবার সরকার তার মতো চলতে হবে, ইউনূসের রেখে যাওয়া প্রশাসন দিয়ে এই সরকার চলতে পারে না। ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে আর একবার। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে একটু আসতে চাই। সংসদে সর্বকনিষ্ঠ যে সদস্য হান্নান মাসুদ, তিনি জানমালের নিরাপত্তা চাচ্ছেন। মানে তিনি তো একজন সংসদ সদস্য, জানমালের নিরাপত্তার জন্য তো তার তো নিয়োজিত বডিগার্ড থাকবেন। মানে তিনি নিরাপত্তা দেবেন তার আসনের যে নাগরিক আছেন, সাধারণ মানুষের, তিনি কেন আসলে জানমালের নিরাপত্তা চাচ্ছেন? না, এটা একটু খুবই আশ্চর্যজনক বিষয় যে ব্যক্তিগত নিরাপত্তা কেন চাইলেন। ওনাকে কোনো থ্রেট আছে কিনা বা কেউ ওনাকে থ্রেট করেছে কিনা, এবং করলেও তো সংসদে না বলে উনি থানায় একটা জিডি করতে পারতেন। সুতরাং তার জানমালের নিরাপত্তা চাওয়ার মধ্য দিয়ে যেটা মানুষজন ভাবতে শুরু করবে যে একজন সংসদ সদস্যের যদি জানমালের নিরাপত্তা না থাকে তাহলে জনগণের কী অবস্থা, এটাও কিন্তু আমাদের সরকারের জন্য, যারা সরকার পরিচালনা করছেন তাদের জন্য খুবই একটা অশুভ ইঙ্গিত। এই যে চক্রান্ত ষড়যন্ত্রের অংশ কিনা, এগুলো আপনার চিন্তা করতে হবে। এই চক্রান্ত ষড়যন্ত্রের অংশ হতে পারে যে যেভাবে চলছে জিনিসপত্র, তাতে দেখা যাচ্ছে যে গুপ্ত
লোকেরা থাকতে পারে যারা চান যে এই সরকার নানান কাজের মধ্য দিয়ে একটা অসুবিধায় পড়ুক এবং তাদেরকে সমালোচনা করুক, লোকজন ক্ষুব্ধ হোক, এইটা থাকতে পারে। সুতরাং তাদেরকে এখন ঠিক করতে হবে যে তাদের মধ্যে যারা এইসব চক্রান্ত ষড়যন্ত্রের সাথে যুক্ত আছেন তাদেরকে খুঁজে বের করা। আর আমরা সব কিছুতে চক্রান্ত ষড়যন্ত্রও দেখতে চাই না, এটা তো পারফরমেন্সের ব্যাপার আছে। সো অন্যদিকে আমরা দেখতে চাই যে আমাদের যারা মন্ত্রণালয় চালাচ্ছেন, সরকার যারা চালাচ্ছেন, তারা কিভাবে পারফর্ম করেন, কারণ তাদেরকে তো নজর রাখতে হবে। এই যে আনিস আলমগীর যে দুইটা উদাহরণ আপনারা দিলেন, এই দুইটা উদাহরণের ক্ষেত্রে সরকারের যিনি দায়িত্বে ছিলেন তারা কিন্তু ঠিকমতো পারফর্ম করেন নাই। পারফর্ম না করার কারণে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হলো, যেরকম এটা একটা নাটকীয় গ্রেপ্তার ছিল। উনি কোথায় ছিলেন, কি অবস্থায়, বাসা থেকে গ্রেপ্তার হলেন, লালবাগে একটি হত্যা মামলার আসামি করা তারপরে একটা লালবাগের হত্যা মামলা। মানে ইউনুস এবং মিস্টার ইউনুস এবং স্যার আসিফ নজরুল, দুই স্যার আর কি, স্যারেরা আসিফ নজরুল আবার ইউনুসকে স্যার ডাকেন, তো দুই স্যার মিলে বাংলাদেশের এই বিচার ব্যবস্থার যে 12টা বাজিয়েছেন সেটা হলো এটার প্রমাণক। যে তাকে লালবাগের হত্যা মামলা, কাউকে দেখা যাবে যে রংপুরের হত্যা মামলা, উনি আছেন চিটাগাং, যে চিটাগাং আছে তার ঢাকার হত্যা মামলা। আমরা দেখেছি সাকিব আল হাসান, তার নামেও মামলা দেওয়া হচ্ছে, তিনি তখন বিদেশে ছিলেন। এই যে উনারা যেটা করছেন, যে উনারা বলছেন যে উনারা কোনো মামলা করেন নাই, তো উনারা যেটা হলো যে মিথ্যা মামলা এবং গায়েবী সমস্ত লোকজন 300-400 আসামি, এই মামলাগুলোতে কি হবে আসলে? এই মামলাগুলোতে কোনো দিন চার্জশিট দেওয়া কোনো আইওর পক্ষে সম্ভব হবে না, কারণ 300-400 আসামির ঠিকানা বের করে তাদেরকে যাচাই করাই তো অসম্ভব একটা ব্যাপার। তার মানে কি, এক একটা হত্যা মামলায় যে 19 মাস ধরে যাদেরকে আটক করে রাখা হয়েছে, এটা খুবই অমানবিক হয়ে যাচ্ছে না? এটা আমাদের যে সার্বজনীন মানবিক অধিকার, যেটাতে আমরা সিগনেটারি, এবং আমরা যে মানব অধিকারের কথা বলি, আমরা উদার গণতন্ত্রের কথা বলি, তার সাথে এটা যাচ্ছে না। সুতরাং এখানে কিন্তু সরকার 2 মাস বয়স, ভেরি গুড, তাদের বড় কোনো সমালোচনা করছি না, বাট এইসব ক্ষেত্রে যে ইউনুসের যে যন্ত্রণা, ইউনুস যা যা দুষ্টুমি করে গেছে বা যা যা খারাপ কাজ করে গেছে, সেই খারাপ কাজগুলো তো ঠিক করতে হবে, তাই না? সেখানে সংশোধন আনতে হবে। সুতরাং বিচার বিভাগের এই ক্ষমতা আছে, যারা বিচার বিভাগে বসেন, বলা হয় যে গডের পরে আল্লাহ, ভগবান অথবা ঈশ্বরের পরে বিচারকের দায়িত্ব। কেন, উনি আপনাকে ফাঁসিও দিয়ে দিতে পারেন, তাই না? তার কোনো বিচারকের এই ক্ষমতা আছে। মৃত্যু তো আল্লাহর হাতে, কোনো বিচারকের এই ক্ষমতা আছে। মানে তার মানে কি, বিচারকদেরকে অবশ্যই একটা ন্যায্য বিচার করতে হবে। আপনি অন্যদিকে তাকিয়ে তাকিয়ে আপনি বিচার করতে পারবেন না। তো আপনি এই যেসব মামলা, এইসব মামলার প্রথমটা কী ছিল, থানাতে মামলা করেছে, তাই না? এটা আসিফ নজরুল বললেন। আরে ভাই, থানাতে মামলা করতে গেলেও তো তার কিছুটা লাগবে, প্রাইমারি ফেসই লাগবে, প্রাথমিকভাবে বলতে হবে যে এইসব হতে পারে। সেটা থানাতে তখন পুলিশের যে অবস্থা ছিল, এই কথা সত্য যে পুলিশ বাহিনী খুব বিপর্যস্ত ছিল, তারা মামলা টামলা নিচ্ছে। এটা যখন কোর্টে যায়, কোর্টেও তো আপনি এটা দেখতে পারতেন। ঠিক আছে, কোর্টেও তখন মবের শাসন চলছিল, আমাদের সর্বোচ্চ আদালতে মব ঢুকে গেছিলো, তারপর অনেক ঘটনা, কোথায় কোথায় মব হয়েছে এটা আমরা সবাই জানি। এরপরে ঠিক আছে, আমরা ইউনুস আমলে এই মবের শাসন, দুঃশাসন বা ইউনুসের যত অপকর্ম এবং ইউনুস যেভাবে প্রতিহিংসাপরায়ণ রাজত্ব চালাচ্ছিলেন, সেই আমলটা যাওয়ার পরে এই গত 62 দিন আজকে, সেখানে কিন্তু একটা পরিবর্তন হওয়া দরকার। সুতরাং এখন যারা জাজ আছেন, যারা জাজের দায়িত্ব পালন করছেন, তারা যদি গুপ্ত সুপ্ত থাকেন, দরকার করে বের করেন, চক্রান্তকারীদের বের করে দেন, আর তাদেরকে তাদের স্বাধীনতা, আমাদের তো জুডিশিয়াল সার্ভিস স্বাধীন, আমরা বলছি না যে সেপারেশন অফ জুডিশিয়ারি হয়ে গেছে। সুতরাং তারা যেন স্বাধীনভাবে তাদের মতো করে কাজটা করতে পারেন, তারা যেন জামিন শুনানি স্বাধীনভাবে নিতে পারেন। তারা তো কেস রেকর্ড পড়লেই তো বুঝতে পারেন ভাই, তারা তো কোনো একেবারে ক খ পড়েন না এরকম না। তারা একটা কেস রেকর্ড, একটা এফআইআর দেখলে, একটা জিডি দেখলেই বুঝতে পারেন একজন জাজ যে এইটা সত্য কি সত্য না, এবং জামিন দেন, তারপর তদন্ত করেন। তদন্তের জন্য একটা সময়সীমা নির্ধারণ করা উচিত। আপনি এইটা একসময় জেনারেল এরশাদ, তার অনেক বদনাম করি আমরা, স্বৈরশাসক বলি, হ্যাঁ, সেই সময় কিন্তু আপনার এই আইন চেঞ্জ করে একটা টাইম দিয়ে দেওয়া হয়েছিল, 120 দিন অথবা আরও 120 দিন, 240 দিনের মতো। এই টাইমের মধ্যে যদি পুলিশ আইও কোনো কেসের মধ্যে তার যদি তদন্ত রিপোর্ট দিতে না পারে, চার্জশিট দিতে না পারে, এটা আপনা বাতিল হয়ে যাবে। তারপর আমরা কি করলাম, আমাদের পুলিশ এবং ব্যুরোক্রেসি সবাই মিলে আমরা ঠিক করলাম, না এরকম করলে তো সবাই বের হয়ে যাবে। আরে ভাই, আপনার কাজ আপনি করতে পারবেন না, এই জন্য কি মানুষকে আটকা রাখবেন নাকি জেলের ভিতরে মাসের পর মাস, দিনের পর দিন? এটা বেআইনি হচ্ছে না? ওর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? আরো মানে প্রতিশোধ পরায়ণ হয়ে যাচ্ছে কিনা মানুষ? হতে পারে। এর মধ্যে আপনি যে আমাকে মাসের পর মাস রেখে দিয়েছেন, আদালত সেটা অনুধাবন করেছে, আদালত আমাকে জামিন দিয়েছে, বাট আসিফ নজরুল বলে যে আবার জামিন দিচ্ছে কেন, এবং তারপর মামলা খুঁজে বের করো যে ওটার একটা আছে না, ব্যবসা, মামলা ব্যবসা।
মানে জেল থেকে আপনি জামিনে, তাহলে কি হচ্ছে? আবার অজ্ঞাতনামা আমাকে মামলা আমি জেল থেকে জামিন দিবেন, আবার জামিন দেওয়ার গ্রেফতার করে পরে যে আবার 12 ধাপ না 14 ধাপ না 6 ধাপে হ্যাঁ। ইনকোয়ারি করে, অমুকের ইনকোয়ারি, তারপরে এর মধ্যে টাকা পয়সার লেনদেন না হলে ওই যে অজ্ঞাতনামা আসামি, গায়েবী আসামি, ওগুলো বলা আছে তো যে এই 50 জন ছিল, আরো 300 জন ছিল, তখন ওসি সাহেব বা পুলিশ আইও চমৎকারভাবে ওই নামে রশিদুল আলম তাকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু তার এই মামলাতে দেখা দাও শোন অ্যারেস্ট। সবচেয়ে জঘন্য একটা কাজ করে গেছে ইউনূস সরকার, এবং এর আগেও হয়েছে এটা। শোন অ্যারেস্ট হচ্ছে বাংলাদেশের আইনের, মানে বাংলাদেশের সংবিধানের বিরোধী, বাংলাদেশের মানবাধিকার বিরোধী। এই শোন অ্যারেস্ট করা যায় না। আপনি যখন আমি গ্রেপ্তার হয়েছি তখন আপনি মামলা থাকলে মামলা দিয়ে দেন। আমি গ্রেপ্তার হওয়ার পরে তো আপনি জানেন, আপনি সারা বাংলাদেশ তো এখন আপনি কম্পিউটারে সার্চ করতে থাকেন, তাই না? সার্চ করে দেখেন কোথায় কোথায় মামলা আছে, 5টা 7টা একসাথে দেন। তারপরে জজ সাহেব যদি দয়া করে জামিন দেনও কাউকে, তাকে শোন অ্যারেস্ট করে আবার জেলের ভিতরে ঢুকানো হচ্ছে। তার মানে কি, পুলিশের মতো করতেছে, বিচারকের মতো, এবং কিছুই কাজ হচ্ছে না। মানুষের এখানে মানবাধিকার আরেকটা উদাহরণ আসতে পারে। আপনাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, পান্না, আপনারা যে মামলায় গ্রেপ্তার হলেন, এই যে সন্ত্রাস বিরোধী আইনে গেলাম একটা ইয়া করতে, একটা অনুষ্ঠানে, ওপেন প্লেসে, Discussion রিপোর্টার্স করতে। ইউনিটিতে একটা ডিসকাশন মিটিং। কিসের মিটিং? যে সংবিধান এবং আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে একটা আলোচনা, ওপেন আলোচনা। তো এটা এখন সন্ত্রাস দমন। না আবলম ভাই, দেখেন, আপনারা গেলেন, আপনারা সাজা পেলেন, এবং সাজা পেলেন মানে জেল খাটলেন, বেরোলেন। শওকত মাহমুদ সেখানে উপস্থিত নাই, তাকে দিয়ে দিয়েছে পরে। শওকত মাহমুদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, সেখানে উনি জামিন পেয়েছেন, তাকে ওই মামলায় দিয়ে দিয়েছে। তা মানে কি? তার মানে হচ্ছে যে ইউনূসের প্রশাসন যেটা করে দিয়ে গেছিল, বর্তমান প্রশাসনও সেই স্টাইলে চলতেছে। এটা তো এই আমলে হয়েছে। শওকত মাহমুদ তো ওই মামলার সাথে কোনো সম্পর্কই নাই, ওই এলাকায় যায় না, লিস্টেই ছিল না, সে বা যায়ই নেই। ইভেন আমার নাম এবং মাসুদ কামাল ভাইয়ের নাম গেস্টের লিস্টে ছিল, ওনার নাম তো গেস্ট নামও ছিল। লিস্টে নাই। যে আমি জনাব মাসুদ কামাল, আমি আপনার কাছে একটু আসতে চাই যে আমরা আসলে কেন ইউনূস নামা থেকে বের হতে পারছে না? মানে এখন তো বিএনপি সরকার, আমরা তো সরকারের আলোচনা করব, ইউনূস নামা বলে ইউনূস ভূত থেকে বের হতে পারছে কিনা এরকম বলেন। ইউনূস নামা থেকে আমরা কেন বের হতে পারছি না এখনো? ইউনূস সাহেব তো যে কাজগুলি করেছেন, সেই কাজগুলো নিজের ক্ষমতাকে, নিজের ইচ্ছা পূরণের জন্য করেছেন। এখন ওখানকার কিছু কিছু কাজ হয়তো এই সরকারের পছন্দ। ক্ষমতায় গেলে মানুষের একটা চেহারা হয়, ক্ষমতার বাইরে থাকলে আরেকটা চেহারা হয়। এখন এই সরকারের কেউ কেউ হয়তো ভাবছেন ওই আইনগুলি থাকা দরকার, ওই আইনগুলি প্রয়োগ করা দরকার, বিচার বিভাগের উপরে এই ধরনের নিয়ন্ত্রণ থাকা দরকার। আমি একটা সিম্পল উদাহরণ দিই, যে প্রশ্নটা আপনি একটু আগে আনিস আলমকে করেছিলেন, সেটা হলো ওই যে 1.5 মাসের বাচ্চাকে নিয়ে একজন মায়ের জেলখানায় যাওয়া। 3টার দিকে আদেশ হলো, উনি জেলখানায় চলে গেলেন। ওনার ওই মামলার কাহিনী বলে তো লাভ নাই, কারণ এটা হলো আপনার সেই জুলাইয়ের 16 তারিখের মামলা, মানে জুলাইয়ের 16 তারিখের ঘটনা। একটা ছেলে আহত হয়েছে চানখারপুলে, গুলিবিদ্ধ হয়েছে। সেই ঘটনার পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে কিছু লোক, যে ছাত্ররা যে মারামারি করছে, তাকে করছে, আহত করছে, ছাত্রলীগের লোকজন গেছে, খারাপ হয়েছে, অন্যায়, ভয়ঙ্কর অন্যায়। তার 7 দিন পরে তার বাসায় কিছু লোক যে ভাঙচুর করছে তাদের বাসায়, এবং বলা হচ্ছে সেই ভাঙচুরের জন্য এই শিল্পী বেগম নাকি অর্ডার দিছে, তোমরা যে ভাঙচুর করো। আচ্ছা, শিল্পী বেগম যে অর্ডার দিল, শিল্পী বেগম কে? সে হলো মহিলা লীগের একজন কর্মী, কোনো পোস্টে নাই, কোনো পোস্ট নাই তার, সে হলো একজন কর্মী। তো এই ঘটনার পরে জুলাই গেল, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর গেল, 2025-এর জানুয়ারির 25 তারিখে এসে শিল্পী বেগমের নামে মামলা হয়েছে। সেই মামলায় 113 জন আসামি, 13 জনের মধ্যে 1 নম্বর আসামি হলো আসাদুজ্জামান খান কামাল, আর শিল্পী বেগম ওখানে আছে, অন্যান্যর মধ্যে আছে আর কি। এখন আসাদুজ্জামান কামাল যে মামলা 1 নম্বর আসামি, সেখানে আদেশ দেয় কে? শিল্পী বেগম। বা ইয়ার কিন্তু একটা সীমা থাকা দরকার আছে। সেই মামলায় তাকে আপনি সোমবার দিন ধরলেন, ধরার পর মঙ্গলবার দিন তারে আপনি জামিন নামঞ্জুর করে, জামিন আবেদন নামঞ্জুর করে তারা আপনি কারাগারে পাঠিয়ে দিলেন। সিজারের মাধ্যমে তার বাচ্চাটা হয়েছে, সেই 1.5 মাসের বাচ্চা, এর মধ্যে পরে যে হাতেও ব্যথা পেয়েছে, বাচ্চাকে সে কোলেও রাখতে পারে না। এই অবস্থায় তাকে আপনি জেলখানায় পাঠিয়ে দিলেন। এটা দেখার পর আমার কাছে মনে হয়েছিল, ভাই, আমাদের দেশের আইন না, আমাদের দেশের বিচার বিভাগ খালি পৃথিবীতে না, তাবৎ সৌরজগতের মধ্যে বেস্ট। এই সৌরজগতে যদি নিশ্চয়ই আরও অন্য কোনো কোথাও গ্রহে হয়তো মানুষ যদি থাকে, আমি জানি না, থাকতেও পারে, তবে গ্যালাক্সির মধ্যে থাকতেও পারে।
সেখানেও যদি বিচার বিভাগ থাকে, আমাদের মধ্যে এত ভালো বিচার বিভাগ পৃথিবীর আর কোথাও নাই, যে ওনারা মানুষের প্রতি তাকায় না, তাদের কোনো মানবিকতা নাই, কাগজপত্র যা আছে এটার উপর নির্ভর করে তারা পাঠিয়ে দিলেন, খুব ভালো করছেন, আমি কিছু বলার নাই। রাতের বেলা এটা নিয়ে হইচই হওয়ার পরে লোকজন বলাবলি পরে রাত 8টার সময় আবার ওনাকে জামিন দিলেন। এখন আমার কথা, জামিনটা আপনি ওই রাত্রের মধ্যে দিলেন কেন? কারো কাছ থেকে ধমক পেয়েছিলেন? কেউ রিকোয়েস্ট করছিল? নাকি আপনার কি মনে হলো ভাই? যদি আপনি রিকোয়েস্টেই কাজ করেন তাহলে আইন থাকলো কই? যদি আপনি ধমকেই কাজ করলেন তাহলে আইন থাকলো কোথায়? আগেরটা যদি সুবিচার হয়ে থাকে তাহলে পরেরটা ওই দিনই করলেন কেন আপনি? তার মানে কোথাও একটা মেও আছে, মেওটা কোথায় ভাই? এই জায়গায় হলো কথা। হয়তো আমার মনে হয় হয়তো সরকারে কেউ দেখছে, দেখে ভাবছে এরকম তো হওয়া উচিত না, উনি ফোন করছেন, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি বলি আইনটা কীভাবে, এগুলো না আমরা অভ্যস্ত হয়ে গেছি। ওই যে একটা ছেলে চিফ হুইপের কোন একটা বক্তব্যের প্রেক্ষিতে একটা কার্টুন করে সেই কার্টুনটা সে শেয়ার করছে, তাকে নিয়ে সংসদে কথা উঠছে। সেই মামলার বাদী হলো চিফ হুইপের একনিষ্ঠ কর্মী, সে নিজেকে মানে পরিচয় দিচ্ছে, আমি চিফ হুইপের একনিষ্ঠ কর্মী, ওনার নাম মিস্টার নজরুল ইসলাম না কি এই ধরনের কিছু একটা নাম। উনি মামলা করছে, ওনার হাতে ঘা লাগছে। ভাই যদি আপনি মানহানি মামলা করেন তো মানটা কার হানি হয়েছে? একনিষ্ঠ কর্মীর নাকি চিফ হুইপের? আচ্ছা মানলাম, সবই মানলাম। চিফ হুইপ সংসদে কি বললেন? উনি বললেন যদি তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকে তাহলে তাকে যেন মুক্তি দেওয়া হয়। চিফ হুইপ মুক্তি দেওয়ার কথা বলে কিভাবে? কোন আইনে বলে? তাকে তো আদালত পাঠাই দিছে জেলের মধ্যে। চিফ হুইপ বাদী না, বাদী হলো তার কর্মী। আশা প্রকাশ করছে না না না, মুক্তি দিতে চাইছে সে, তো সে এটা বলে কিভাবে? সে কি বলতে পারে? সে বরং বলতে পারে যে আমার হয়ে যদি এরকম কেউ মামলা করে তাকে আমি ডিজোন করলাম, তাকে আমি আমার কর্মী হিসেবে মনে করি না, সেইটা বলতো। তার মানে কি এরা হলো কি জানেন, আইনটাকে নিজের হাতে প্রয়োগ করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছে, তারা জানে যে আমি এমপি চিফ হুইপ, আমি যদি বলি তাকে ছেড়ে দেওয়া হোক, ছেড়ে দেওয়া হবে, হয়তো ওই দেশে আবার ধরাও হবে, ওটাও তো হয় এই দেশে। তো যদি এগুলো হতে থাকে, মানে আমার কথা হলো কি ভালো মন্দ দুইটাই আপনি ধরেন, কিন্তু ভালো মন্দ আইনের মধ্যে দিয়ে হোক, যদি ভালো মন্দ যদি আমার আপনার ইচ্ছার কারণে হয় তাহলে তো ভাই এই ভালো মন্দ কোনো নিয়মে পরিণত হলো। জনাব মাসুদ কামাল, একটু ছোট করে জানতে চাই যে একজন সংসদ সদস্যের এই যে জানমালের নিরাপত্তার এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেশের মানুষের তাহলে আসলে নিরাপত্তা কথা ওই নির্বাচনে পাস করছে যে ঠিকভাবে, এটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে এখন। যে লোক নির্বাচনে পাস করে তার মানে তার তো মাত্র পাস করছে ভাই, এখনও তো টাটকা। এই টাটকা অবস্থায় তার এলাকায় তার জানমালের নিরাপত্তা কেন হবে ভাই? কেন? তার ওখানকার ম্যাক্সিমাম তো তার পক্ষে। জি, তার জন্যই তো তিনি নির্বাচিত হয়েছেন। তাহলে সে যদি চায় যে আমার নিরাপত্তার অভাব অনুভব করছি, তার মানে ওই জয়টাকে নিয়ে ওনারই একটু সন্দেহ আছে যে ম্যাক্সিমাম লোককে আসলে আমার পক্ষে। ভাই জানমালের নিরাপত্তা এমন দেখলাম, ওনার এলাকার কোন এক লোক ওনার পক্ষে ক্যাম্পেইন করতে গেছিলো, তারপরে সে হসপিটালে ভর্তি হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত নাকি বারবার বলছে যে ভাই একবার আমাকে একটু দেখে যান। তারপর লোক পাঠাইছে, আরেকজন ফোন করছে, তাও নাকি ওনার সময় হয় না আর কি, এমপি সাহেব হয়ে গেছেন তো। এখন এইগুলো আস্তে আস্তে দেখতেছি ভাই, এখন ওনার জানমালের নিরাপত্তা কেন তৈরি হয় উনি কেন বুঝেন? ওনার জানমালের নিরাপত্তা দিতে গেলে যদি 300 এমপি চায় তাহলে পুলিশ বাহিনীর তো আর কোনো কাম থাকবো না, তাহলে এমপিতে জানমালের নিরাপত্তা দিয়ে থাকবো। জি, ধন্যবাদ আপনাকে। মানুষের জানমাল লাগবে না। জনাব আনিস আলমগীর, আপনার কাছে একটু আসতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে গতকালকে কালের কণ্ঠে একটি অনুসন্ধানীমূলক রিপোর্ট ছাপা হয়েছে, শিক্ষাগুরুর বিভীষিকাকাল। 3 মাসে 3000-এরও শিক্ষক মবের শিকার হয়েছে। আমরা দেখেছি যে অনেক জায়গায় শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের জন্য বাধ্য করা ঘটনাও কিন্তু আমরা দেখেছি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই যে কালের কণ্ঠের এই সাহসিকতা, এর আগেও কিন্তু কালের কণ্ঠ অনেক সাহসী রিপোর্টও কিন্তু প্রকাশ করেছেন। না, এটা তো কালের কণ্ঠের আবিষ্কার না, এটা একটা কম্পাইল করেছে। আমি তাদেরকে সাধুবাদ দিয়ে এই বিষয়গুলো তুলে এনেছে, বিশেষ করে বিকারুন্নেসা নূন স্কুল এবং বরিশালের একটা স্কুলের উদাহরণ দিয়ে তারা যে বিষয়টা তুলে এনেছে, এবং ডক্টর ইউনূসের আমলে শিক্ষক সমাজ যে কত নির্গৃহীত ছিল এটার একটা বাস্তব চিত্র এখানে উঠেছে। 3000 মানুষকে
মব শিক্ষককে ইয়ে করা, এবং তারা অনেকে এখনো চাকরিতে যেতে পারছে না, অনেকে এখনো বেতন পায় না। তো এমন একটা পরিবেশ ডক্টর ইউনূস তৈরি করে দিয়ে গেছে, এমন একটা সমাজ তৈরি করে দিয়েছিল। গতকাল এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল, সেই দিন আপনারা এটা দিয়েছিলেন, আমি এটা নিয়ে লিখেছিলামও, যে এই ছেলেগুলা যারা এখন ইয়ে দিচ্ছে, ইউনূসের আমলে তো এরা দেখেছে, এরাই তো সামনের দিনে আমাদের ভবিষ্যৎ। এরা কি নীতি নৈতিকতা শিখেছে, এরাই তো দেখেছে এদের স্যারকে কিভাবে তাদের সিনিয়ররা বা তারা কিভাবে নির্যাতন করেছে। তো শিক্ষাগুরুরা যদি নির্যাতিত হয়, শিক্ষকের যদি মর্যাদা না থাকে, তাহলে আর কোথায় থাকবে? ইউনূস আমাদের যে বলতেছি বারবার একই কথা, আমাদের প্রতিটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়ে গেছে। তার মধ্যে এটা হচ্ছে একটা, শিক্ষকদের অপমাননা করা। এর থেকে বেশি শিক্ষার উপরে আক্রমণ কখনো আসে নাই, এর থেকে বেশি বিশৃঙ্খলা ছাত্রদের মধ্যে আর কখনো আসে নাই। ছাত্ররা যা ইচ্ছা করতে পেরেছে, মবে শাসন করেছে। এই যে হান্নান মাসুদের কথা বলতেছেন আপনি, সে ভয় পাচ্ছে, তার জানমালের নিরাপত্তা চাচ্ছে। ওদের যন্ত্রণায় তো মানুষ মরে গেছে, ওরাই তো মানুষের জানমালের অনিরাপদ করে দিয়েছিল পুরো 18টা মাস। এখনও ওরা মানুষকে ধমক দেয়। তো ওরা যাদের জানমাল অনিরাপদ করে দিয়েছিল, তারা তো এখন মাথা ছেড়ে উঠবেই। ওদের জানমালের নিরাপত্তা এটা কি দেখেছে, সামনে তো আরও দেখবে। যেই দামে ওরা মানুষকে ইয়ে দিয়েছে, সেই দাম থেকে আরও বেশি দামে তাদেরকে ফেরত দেবে না। এরা তো মরে যায় না, এরা তো এই দেশে আছে। এখন আপনি যদি আপনি যে অপকর্ম করেছেন, সেই অপকর্মের দায় তো আপনাকে নিতে হবে। আপনি মব করেছেন, আপনাকেও তো মব করবে, সেগুলো তো আসছে। শিক্ষকদের আপনি অপমান করেছেন, কেউ না কেউ ভালো ছাত্র তো ছিল, কেউ না কেউ তো শিক্ষাগুরুদের সম্মান করে, সেরকম তো ছিল, তারা তো আছে, তারাও আপনাকে সেরকমভাবে ইয়ে দেবে। যারা মব কালচার প্রশ্রয় দিয়েছে, যারা এটা আপনার প্রশ্রয় দিয়েছে এবং চর্চা করেছেন, তাদের ভয় আবার আমরা দেখেছি যে ডক্টর ইউনূস নিজেকে বাঁচানোর জন্য 1 বছরের জন্য এসএসএফ এর সুবিধাও নিয়েছেন। 1 বছর কেন, ও তো সারা জীবন যদি যতদিন বেঁচে থাকে একা হাঁটতে পারবে না। ইউনূসের একা হাঁটা, একা চলা এই বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে। তাকে যদি এসএসএফ না, এরকম আরও 1000 বাহিনী দিয়েও দেওয়া হয় যে একা হাঁটো, রাস্তায় নামো, মানুষ কিন্তু একটাও ছাড়বে না ওরে। কারণ এত পরিবেশ সে তৈরি করে দিয়ে গেছে, মব কালচারের এত পরিবেশ তৈরি করেছে, দেশটাকে এত ধ্বংস করে দিয়ে গেছে। তাকে শুধু যে আওয়ামী লীগের লোকজন পিটাবে তা না, আওয়ামী লীগের লোকজন তো নির্যাতিত হয়েছে, সেটার একটা প্রতিশোধ থাকবে। যত এসএসএফ নিয়ে থাকুক না কেন, এটার কোনো প্রতিকার পাবেন না উনি ওই পরিবেশ তৈরি করে গেছে। ওনার বিদেশে অবস্থান করা ছাড়া দেশে সাধারণ জীবনযাপন ওনার জন্য আরাম হয়ে গেছে, আর পারবেন না উনি। এবং যারা ওই পথে যাবে তাদের সবার পরিণতি একই হবে। আপনি দেখছেন না 1/11 যারা ঘটিয়েছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিন, তারা কোথায়? তারা কি আছে? সো ইউনূসেরও সেই পরিণতি হবে। এটা তো আমি ইউনূসকে জেলে যাওয়ার বহু আগে বলেছি যে 32 নম্বর যেভাবে ভেঙেছিল না, তার প্রতিশোধ নেওয়া হবে। ইউনূসের প্রতিষ্ঠানগুলোকে এভাবে ধ্বংস করা হবে। এতে তো সে ক্ষুব্ধ হয়েছিল, আমার বিরুদ্ধে যে মামলা করেছে, এই মামলা তো এটা উল্লেখ আছে। তো তাকে তো সেই প্রতিশোধ তো তাকে নেবে। এবং তাকে নয়, শুধু তার সাংঘাতরা যারা বড় বড় কথা বলেছে, ডাস্টবিন শফিক সহ আরও যারা আছে, আসিফ নজরুল এবং আরও রিজওয়ানা, আরও যারা বলবেন আপনি নাম, প্রত্যেককেই তাদের পরিণতি ভোগ করতে হবে, এই পরিণতি। এবং বেঁচে গেছে যে খলিলুর রহমান সরকারে ঢুইকা, সরকার থেকে বের হোক, তারও কি পরিণতি হয় দেখবেন আপনি। ধন্যবাদ। আমি জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে একটু আসতে চাই। এই যে আমরা দেখেছি যে অতীতে যে নাম পরিবর্তনের একটা কালচার কিন্তু অতীতেও দেখেছে, এখনও কিন্তু সেটি ঘটছে। সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, যে কলেজের নাম পরিবর্তন করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ রাখা হচ্ছে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে শহীদ এম মনসুর আলী নামটা আসলে কেন বাদ দেওয়া হলো? ওখানে তো যে পাঠদানের যে কার্যক্রম এবং যেটা প্রক্রিয়া, সেটা তো ঠিক থাকবে। তাহলে নাম পরিবর্তন করে আসলে কি উন্নয়ন করা ইচ্ছা প্রকাশ করছে, বা কি উন্নয়ন হবে আসলে নাম দেওয়া এবং নাম পরিবর্তন এটা আমাদের রাজনৈতিক যে অপসংস্কৃতিতে আছে, যে রাজনৈতিক কালচারের একটা অংশ হয়ে গেছে। বিভিন্ন সময় এরকম নাম পরিবর্তন করা হয়। যেমন শাসক দলে যারা থাকেন তারা অনেক নাম দিয়ে দেন, আর বিরোধী দলে যখন শাসক দল থেকে বিরোধী দলে যান, তখন তাদের নামগুলো আবার অন্য শাসক দল এসে পরিবর্তন করে দেন।
তো এরকম তো অনেক পরিবর্তন তো আপনার ইউনূস আমলে হয়েছিল, এখন ইউনূস আমলের কন্টিনিউশনে এটা হয়েছে কিনা বা কেন করেছেন ওরা ভালো ব্যাখ্যা দিতে পারেন। তো শহীদ মনসুর আলীকে নিয়ে তো আমাদের আসলে এত বিব্রত হওয়ার কিছু নাই, কিছু নেই, সেটাই। কিছু নাই। এই কারণে বলছে যে উনি আমাদের স্বাধীন বাংলা মানে বাংলাদেশ এর প্রথম সরকারে ছিলেন এবং পরবর্তীতে ছিলেন, এবং 75 সালে তাকে জেলখানায় হত্যা করা হয়েছে। তো এই যে ফ্যাসিজম বলেন, ফ্যাসিবাদ বলেন বা নানান কারণ আছে না, আপনি দেখাতে পারেন, এইটাতে শহীদ মনসুর আলীকে আপনি ইনক্লুড করতে পারবেন না। সুতরাং এই নাম পরিবর্তনের কোনো যৌক্তিকতা আছে বলে আমার কাছে মনে হয় না। যদি এমন হতো যে উনি এমন একজন লোক যার অনেক ইয়ে আছে, কাহিনী আছে বা অনেক ডেটা আছে, ডেটা দিয়ে প্রমাণ করা সম্ভব যে তিনি একজন জনবিদ্বেষী মানুষ ছিলেন, হ্যাঁ, ফ্যাসিস্ট ছিলেন, তখন আপনি চিন্তা করতে পারেন। তারপরে এইসব নাম পরিবর্তন নিয়ে আসলে কি করবেন, এগুলো না করাই ভালো ছিল। করে খুব একটা মানে যে আপনি যেটা বললেন যে তাতে ওখানকার শিক্ষার পরিবেশ, শিক্ষার যে কারিকুলাম বা সেগুলো যারা তো আর উন্নয়ন হচ্ছে সেগুলোর না, কোনো এবং কিছু পরিবর্তিত হবে না। সুতরাং এইটা বলতে পারেন নামে কি বা আসে যায়, নামে কি বা আসে কিছু যায়। আসে যায় না, তবুও এটা করা ঠিক হয়নি। ধন্যবাদ জনাব মাসুদ কামাল। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। যাবার আগে আপনার কাছে একটু জানতে চাই যে নিরীহ ছাত্রলীগ যারা ছিলেন, অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন, তারা যদি এনসিপির আদর্শ ধারণ করে তাহলে এনসিপিতে ফিরতে পারেন, যোগ দিতে পারেন, এমন কথা বলেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মানে আওয়ামী লীগের কর্মী দিয়ে আসলে এনসিপি বড় করার চেষ্টা কেন আসলে? তাহলে এনসিপি কারে নিবে? আর লোক কই দেশে? আপনাকে দেখেন বিএনপি লোক আসবে, বিএনপি যারা ছাত্রদল করে, ছাত্র করে আপনার যুবদল করে, তারা কি এনসিপিতে আসবে? বিএনপি তখন ক্ষমতায় আসছে ভাই, আসবে কেন? জামাতের লোক, ওটা একটা ক্যাডার ভিত্তিক প্রতিষ্ঠান, ওরাও তো আসবে না। তারা বাকি থাকে কে? দেশে অনেক লোক আছে যারা কোনো পার্টি করে না, তারা তো রাজনীতিও করে না, তারা কোনো দলে যাবেও না। এখন যারা রাজনীতি করার লোক আর কে আছে ভাই বাকি? এখন বাকি আছে আওয়ামী লীগ। এখন তারা বলার চেষ্টা করছে তোমরা তো সরাসরি করতে পারবো না, আমাদের এখানে আসো। কিছু লোক যে আসবে না তা না, আসবে। এবং তারা যে আসবে তারা কিন্তু এনসিপিকে ভালোবেসে আসবে না, আপাতত তাকে যাওয়ার জায়গা লাগে আসবে, সময় মতো আবার বাইরে যাবে। আর আওয়ামী লীগের লোক খুব বেশি একটা যাবেও না। আওয়ামী লীগ অন্যরকম দল একটা। আওয়ামী লীগ মানে এটা কিন্তু এক পুরুষের দল না, এটা 3 পুরুষের দল। যারা আওয়ামী লীগ করে খবর নিয়ে দেখেন, তারা দাদাও আওয়ামী লীগ করতো, বংশ পরম্পরা। ওই দলের লোক এসে এনসিপিকে সমৃদ্ধ করে দেবে তা না। এনসিপি কি করবে ভাই? তাদের তো লোক নাই, লোক তো আর তাছাড়া লোক তাদের এখানে যাবেই বা কেন? তারা কি এমন কোনো এক্সাম্পল তৈরি করতে পারছে যে তারা বিশাল একটা সৎ দল, ওই দল সবাই তার এখানে যাবে, হতাশ লোকজন যাবে? তাদের প্রত্যেকটা লোকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে। বলা হয়ে থাকে তাদের দলের যে মুখপাত্র, তার সম্পর্কে এমন কথা প্রচলিত আছে যে এই দেশের ইতিহাসে এত কম বয়সে এত দুর্নীতি আর কেউ করে নাই। মানে পলিটিক্স বাদ দেন, এই দেশের ইতিহাসে এত কম বয়সে এত দুর্নীতি আর কেউ করতে পারে নাই, জানে কি ওদের দলের মুখপাত্র করছে। তারা তো একসময় দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে লড়েছেন, লড়েছেন, এটা মানুষ টের পেয়েছেন। টেনশন নিয়েন না আপনি, মানুষ সবগুলি জানে কে দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন আর কে দুর্নীতি করার জন্য লড়েছেন, এগুলি মানুষ ভালো মতো জানে। ধন্যবাদ আপনাদের 3 জনকে মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।